আজকে আমরা কতকগুলো যৌগের শিল্প প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। শিল্প প্রস্তুতি জানার আগে কতকগুলো বিষয় মনে রাখবে। শিল্পে বিভিন্ন যৌগ তৈরি করা হয় এবং সেখানে লাভজনক দিকটি বেশি করে দেখা হয়। শিল্পে বিভিন্ন যৌগ তৈরির সময় কম খরচে কত বেশি প্রোডাক্ট তৈরি করা যাবে সেই বিষয়টি দেখতে হয়। শিল্প পদ্ধতিতে কোনো যৌগ তৈরি করার সময় লক্ষ্য করবে অনেকগুলো ধাপ থাকতে পারে। তার মধ্যে একটি ধাপ সাধারণত উভমুখী হয় এবং সেই উভমুখী ধাপটি কিন্তু আসল। ওখানকার কন্ডিশনগুলো ঠিকঠাক মেনটেন করতে হয়, তবেই কিন্তু শিল্প পদ্ধতিটা সাকসেসফুল হবে। চলো দেখা যাক আমরা বিভিন্ন যৌগগুলো কিভাবে শিল্পে তৈরি করা যায়। 1 নম্বরে আসা যাক অ্যামোনিয়া। অ্যামোনিয়া গ্যাসকে শিল্পে হেবার পদ্ধতির সাহায্যে তৈরি করা হয়। সায়েন্টিস্ট হেবার এই পদ্ধতিটি করেছিলেন। কি করে করা হয়? 1 আয়তন নাইট্রোজেন এবং 3 আয়তন হাইড্রোজেন পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদক বিক্রিয়া এবং একটি উভমুখী বিক্রিয়া। এই বিক্রিয়া যে টেম্পারেচার লাগে সেটা হচ্ছে 550 ডিগ্রি সেন্টিগ্রেড। চাপ লাগে 200 ATM চাপ, 200 বায়ুমণ্ডলীয় চাপ। অনুঘটক লাগে আয়রন চূর্ণ অনুঘটক লাগে। উদ্দীপক লাগে K2O পটাশিয়াম অক্সাইড এবং Al2O3। এই উদ্দীপক আয়রন চূর্ণের অনুঘটন ক্ষমতাকে বাড়িয়ে তোলে। তাহলে এই কন্ডিশনে রিয়াকশানটাকে যদি আমরা সাবধানে করতে থাকি প্রচুর পরিমাণে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এটাই হলো অ্যামোনিয়ার শিল্প পদ্ধতি। 2 নম্বরে চলে আসি ইউরিয়া। ইউরিয়া কি করে শিল্পে তৈরি করা যায়? ইউরিয়াকে 2টো ধাপে করা হয়। প্রথম ধাপে 2 আয়তন অ্যামোনিয়া 1 আয়তন কার্বন ডাইঅক্সাইড পরস্পর উভমুখী বিক্রিয়া করে রাসায়নিক বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বামেটে পরিণত হয়। দ্বিতীয় ধাপে অ্যামোনিয়াম কার্বামেট তাপের প্রভাবে বিয়োজিত হয়ে ইউরিয়া এবং জল উৎপন্ন করে। তাহলে 2টো পদ্ধতিতে হলো। প্রথম পদ্ধতিটা উভমুখী এবং এটা অনেক গুরুত্বপূর্ণ। এই পদ্ধতির কিছু কন্ডিশন আছে, সেগুলো লক্ষ্য করো। প্রথম পদ্ধতিতে যে টেম্পারেচার লাগে সেটা হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। যে চাপ লাগে সেটা হচ্ছে 150 বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক চাপ। এই চাপে প্রথম ধাপে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়াম কার্বামেটে তৈরি হয়, আর দ্বিতীয় ধাপে অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজিত হয়ে ইউরিয়ায় পরিণত হয়। চলে আসি 3 নম্বর অসওয়াল পদ্ধতি। অসওয়াল পদ্ধতির সাহায্যে আমরা অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড তৈরি করতে পারি। পদ্ধতিটি 3টে ধাপের সাহায্যে যুক্ত। প্রথম ধাপে 4 আয়তন অ্যামোনিয়া 5 আয়তন অক্সিজেনের সঙ্গে জারিত হয়ে নাইট্রিক অক্সাইড এবং জলে পরিণত হয়। এটা উভমুখী বিক্রিয়া এবং এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিক্রিয়া। দ্বিতীয় ধাপে নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়। তৃতীয় ধাপে নাইট্রোজেন ডাইঅক্সাইড জল এবং অক্সিজেন দ্বারা যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে কি নিয়েছিলাম? অ্যামোনিয়া। তৈরি হলো কি? নাইট্রিক অ্যাসিড। অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড তৈরির পদ্ধতি হলো অসওয়াল পদ্ধতি। প্রথম ধাপটা গুরুত্বপূর্ণ। তাহলে এর কিছু কন্ডিশন থাকবে, কন্ডিশনগুলো লক্ষ্য করো। টেম্পারেচার বা তাপ 700 ডিগ্রি সেন্টিগ্রেড, চাপ 7 থেকে 8 ATM বা বায়ুমণ্ডলীয় চাপ, অনুঘটক
রোডিয়াম যুক্ত প্ল্যাটিনাম তার জালি অনুঘটক রূপে কাজ করে। অসওয়াল পদ্ধতিতে কি করে নাইট্রিক অ্যাসিড হয় সেটা লক্ষ্য করো। এই হচ্ছে অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের ছবি। এখানে অ্যামোনিয়া এবং অক্সিজেনকে নেওয়া হয় রোডিয়াম তারজালি প্ল্যাটিনাম ও রোডিয়াম যুক্ত প্ল্যাটিনাম তারজালির মধ্যে দিয়ে পাঠানো হয়। দিলে কি হবে, অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইড হয়। সেই নাইট্রিক অক্সাইডটা আবার এখানে জারণ প্রকোষ্ঠে NO2-তে পরিণত হয়। ওই NO2টাকে দেখো ওপর থেকে জলের ধারা ফেলা হয়, সেই জলেতে দ্রবীভূত হয়ে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয় এবং নাইট্রিক অ্যাসিডটাই পাত্রে জমা হয়। আনরিঅ্যাক্টেড নাইট্রিক অক্সাইডটা ওপরের চেম্বার দিয়ে বেরিয়ে যায় এবং সেটাকে আবার ঘুরে আবার এখানে পাঠানো হয়। এই হচ্ছে অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের পদ্ধতি। 4 নম্বর চলে আসি শিল্প পদ্ধতি। ভীষণ গুরুত্বপূর্ণ একটা যৌগ, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের শিল্প পদ্ধতি। এটা কন্ট্যাক্ট প্রসেসে বা স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। এর অনেকগুলো ধাপ আছে, ধাপগুলি লক্ষ্য করো। প্রথম ধাপে সালফারের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করা হয়। দ্বিতীয় ধাপে সালফার ডাইঅক্সাইড আরও অক্সিজেনে জারিত হয়ে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে। বিক্রিয়াটা তাপ উৎপাদক, এটাই উভমুখী বিক্রিয়া এবং এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সালফার ট্রাইঅক্সাইড যাতে বেশি করে তৈরি হতে পারে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তৃতীয় ধাপে সালফার ট্রাইঅক্সাইড 98% গাঢ় সালফিউরিক অ্যাসিডে শোষিত হয়ে ওলিয়াম তৈরি হয়। চতুর্থ ধাপে ওলিয়ামে পরিমাণ মতো জল যোগ করলে সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে এই 4টে ধাপের মধ্যে 2 নম্বরটাই হচ্ছে আসল ধাপ। তাহলে এর কিছু শর্ত আছে, কন্ডিশনটা লক্ষ্য করো। যে টেম্পারেচার লাগে সেটা হচ্ছে 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। চাপ লাগে 1 থেকে 2 ATM চাপ। আর অনুঘটক লাগে 2টো অনুঘটক দিতে পারো, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটক দিতে পারো অথবা প্ল্যাটিনাম অ্যাজবেস্টাস চূর্ণ অনুঘটক দেওয়া যায়। এই হচ্ছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের তৈরি। তা এই সালফিউরিক অ্যাসিড তৈরির সময় কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। দ্বিতীয় ধাপে যে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন নেওয়া হয়, লক্ষ্য রাখতে হবে তার মধ্যে কোনো ধূলিকণা যেন না থাকে, সেই বিষয়টা কিন্তু দেখতে হবে। এটাই হলো স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি। লক্ষ্য করো এখানে প্রথমে এখানে সালফারকে এই প্রকোষ্ঠে বার্ন করানো হয়। সালফারটা বার্ন হয়ে কি হবে, সালফার ডাইঅক্সাইডে পরিণত হয়। তাহলে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন এর মধ্যে প্রবেশ করে। এটা একটা বদ্ধ প্রকোষ্ঠ। বদ্ধ প্রকোষ্ঠের মধ্যে থাকলে কিছুটা ধূলিকণা এখানে ডিপোজিট হয়ে এই ধূম্রমান প্রকোষ্ঠে পড়ে যেতে পারে। বাকি যে SO2 এবং O2 গ্যাস এই চেম্বারের মধ্যে দিয়ে, আঁকাবাঁকা চেম্বারের মধ্যে দিয়ে প্রবাহিত হতে শুরু করে। এই সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনকে জলের ধারার সঙ্গে ফেলা হয়। জলের ধারার মধ্যে দিয়ে গেলে কি হয়, SO2 এবং O2-র মধ্যে যে ধূলিকণা আছে সেই ধূলিকণাগুলো বেশিরভাগই মুক্ত হয়। তারপর বাকি গ্যাসটা আবার গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে পাস করানো হয়। গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে পাস করলে কি হয়, যেটুকু জল সালফার ডাইঅক্সাইডের মধ্যে মিশেছিল সেটা আবার শোষিত হয়ে যায়, গ্যাসটা পুনরায় শুষ্ক হয়ে যায়, ড্রাই SO2 গ্যাসে পরিণত হয়। সেই গ্যাসটাকে আবার আমরা ফেরিক হাইড্রক্সাইড চেম্বারের মধ্যে দিয়ে পাঠানো হয়। পাঠালে কি হয়, যদি কোনো কারণে SO2 বা O2-র মধ্যে আর্সেনিক অক্সাইড জাতীয় কোনো অশুদ্ধি থাকে সেগুলো এর মধ্যে শোষিত হয়।
কারণ এই আর্সেনিক অক্সাইড প্ল্যাটিনাম অনুঘটককে নষ্ট করে দিতে পারে। বাকি গ্যাসটা আবার টিউবের মধ্যে দিয়ে প্রবাহিত হতে শুরু করে। এখানে একটা টিন্ডাল বক্স রাখা হয়। টিন্ডাল বক্সের কাজ হলো যে গ্যাসের মধ্যে ধূলিকণা আছে কিনা সেটা পরীক্ষা করা। যদি ধূলিকণা থাকে আগে ধূলিকণা মুক্ত করতে হবে, তারপর পাঠাতে হবে। তাহলে উৎপন্ন গ্যাসটিকে, ধূলিকণা মুক্ত গ্যাসটিকে আবার জারণ প্রকোষ্ঠের মধ্যে পাঠানো হয়। এখানে প্ল্যাটিনামের তারজালি বা প্ল্যাটিনাম অ্যাসবেস্টাস চূর্ণ অনুঘটক রাখা থাকে। মেন রিয়াকশানটা হয় সালফার ট্রাইঅক্সাইড এখানে উৎপন্ন হয়। সেই সালফার ট্রাইঅক্সাইডকে নিচে আমরা 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড স্প্রে করা হয়। স্প্রে করলে কি হয়, সালফার ট্রাইঅক্সাইড গাঢ় সালফিউরিক অ্যাসিডে শোষিত হয়ে এখানে ওলিয়াম উৎপন্ন হয়। এই ওলিয়ামে পরিমাণ মতো জল দিলে সেখান থেকে আমরা কি পাই, সালফিউরিক অ্যাসিড পেয়ে থাকি। এটাই হলো সালফিউরিক অ্যাসিডের শিল্প পদ্ধতি। ভালো করে বিষয়টি পড়বেন। নেক্সট আসি, ওলিয়াম কি, এটা একটু ভালো করে খেয়াল রাখবেন। ওলিয়াম হলো সালফার ট্রাইঅক্সাইডকে 98% সালফিউরিক অ্যাসিডে শোষণ করলে একটা কম্পাউন্ড তৈরি হয় H2S2O7। এই কম্পাউন্ডটাকে আমরা ওলিয়াম বলি। ওলিয়ামের রাসায়নিক নাম হলো পাইরোসালফিউরিক অ্যাসিড। কি বললাম, পাইরোসালফিউরিক অ্যাসিড। তাহলে ওলিয়ামের রাসায়নিক নাম পাইরোসালফিউরিক অ্যাসিড। এবার একটি প্রশ্ন আছে, খেয়াল করবে, এটা খুব পরে। SO3কে সরাসরি জলের সঙ্গে মেশানো হয় না কেন? না, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির সময় SO3 একটি গুরুত্বপূর্ণ যৌগ। এটা তৈরি করতে অনেক খরচ, সেই জন্য লক্ষ্য রাখতে হবে এটা যেন কোনো কারণে নষ্ট হয়ে না যায়। যদি যে SO3টা তৈরি হলো তাকে যদি সরাসরি জলের মধ্যে মেশানো হয়, তাহলে লক্ষ্য করো এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিড তৈরি হবে, তার সাথে সাথে প্রচুর তাপ উৎপন্ন হবে। এত তাপ উৎপন্ন হয় যে ওই তাপে SO3 আর জলের সঙ্গে মিশতে পারে না। ওই তাপের প্রভাবে SO3 এবং জল ধোঁয়ার আকারে মিশ্রণ থেকে নির্গত হয়ে যায়, অর্থাৎ বেশিরভাগ SO3 নষ্ট হয়ে যায়। তাই মূল্যবান SO3 যাতে নষ্ট না হয় সেই জন্য SO3কে 98% সালফিউরিক অ্যাসিডের মধ্যে শোষণ করা হয়। শোষণ করলে কি হবে না, ওলিয়ামে পরিণত হয়। এতে বেশিরভাগ SO3 মিশে যাবে এবং সেখান থেকে আমরা পরিমাণ মতো জল যোগ করে সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারব। নেক্সট চলে আসি HCl এর শিল্প পদ্ধতি। HCl এর শিল্প পদ্ধতি মোটামুটি দুটি পদ্ধতি আছে। একটা হচ্ছে সংশ্লেষণ পদ্ধতি। এই পদ্ধতিতে এক আয়তন হাইড্রোজেন এবং এক আয়তন ক্লোরিন রাসায়নিক বিক্রিয়া করে HCl তৈরি হয়। কেমন করে তৈরি হয় বিষয়টি লক্ষ্য করো। এই হচ্ছে সংশ্লেষণ পদ্ধতিতে HCl তৈরি। এই চেম্বারের মধ্যে এক আয়তন হাইড্রোজেন এবং ক্লোরিন নেওয়া হয়। এখানে নিয়ে এখানে কি করা হয়, রিয়াকশন করানো হয়। বিক্রিয়া করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। সেই HCl গ্যাসটা এই নলের মধ্যে দিয়ে প্রবাহিত হতে থাকে। এই নলটাকে ঠান্ডা করা হয়। ঠান্ডা করলে কি হয়, গ্যাসটা তরলে পরিণত হয়। সেই তরল HCl গ্যাসটাকে উপর থেকে জলের ধারা ফেলা হয় বা জলের মধ্যে দ্রবীভূত করা হয়। HCl জলে দ্রবীভূত হলে কি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে এবং সেইটা পাশের প্রকোষ্ঠে জমা হবে। এই হচ্ছে HCl এর শিল্প পদ্ধতি। আর একটা পদ্ধতিতে HCl কে তৈরি করা যায়, সেটা হচ্ছে লা ব্ল্যাঙ্ক পদ্ধতি। এই পদ্ধতিতে এক আয়তন সোডিয়াম ক্লোরাইড এবং H2SO4 গাঢ় H2SO4 রাসায়নিক বিক্রিয়া করে প্রায় 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে
সোডিয়াম সালফেট এবং HCl এ পরিণত হয়। এই যে এটাও হচ্ছে HCl এর একটা শিল্প পদ্ধতি। এবার চলে আসি নাইট্রোজেন আবদ্ধকরণ। মনে রাখবে, উদ্ভিদের বৃদ্ধির জন্য তিনটে এলিমেন্টের খুব দরকার। সেটা হচ্ছে কি NPK, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। পটাশিয়ামটা উদ্ভিদ কোথা থেকে পায়? পটাশ জাতীয় সার থেকে পায়। ফসফরাসটা পায় সুপার ফসফেট অফ লাইম, এই সমস্ত নানা রকম সার থেকে, বা অ্যামোনিয়াম ফসফেট থেকে। তাহলে নাইট্রোজেনটা কোথা থেকে পাবে? না, বাতাসে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, প্রায় 77% নাইট্রোজেন আছে। কিন্তু মুশকিল হলো এই নাইট্রোজেনটা উদ্ভিদ সরাসরি এয়ার থেকে সংগ্রহ করতে পারে না। তাই আমাদের কি করতে হবে? কিছু উপায় খুঁজতে হবে। উদ্ভিদ যদি বাতাসের নাইট্রোজেনটাকে সরাসরি ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু আমাদের খরচটা অনেকাংশে কমে যায়। যে পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেনটাকে বিভিন্ন যৌগে পরিণত করে উদ্ভিদের গ্রহণের উপযোগী করা হয়, সেটাই হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণ। নাইট্রোজেন আবদ্ধকরণ প্রক্রিয়াটি সর্বপ্রথম করেন বাকল্যান্ড ও আইড। সেই জন্য পদ্ধতিটাকে বলে বাকল্যান্ড ও আইড পদ্ধতি বলে। লক্ষ্য করো এই পদ্ধতিতে কি করে নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে, অর্থাৎ বাতাসের নাইট্রোজেনটা এমন একটা যৌগে পরিণত হচ্ছে যেটা কিন্তু উদ্ভিদ গ্রহণ করতে পারছে। প্রথম ধাপে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া করে বিদ্যুৎ স্ফুলিঙ্গের সহায়তায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। সেই নাইট্রিক অক্সাইডটা দ্বিতীয় ধাপে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়। নাইট্রোজেন ডাইঅক্সাইড আরও জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড এবং HNO2-তে পরিণত হয়। এই নাইট্রাস অ্যাসিড বিভিন্ন ধাতব যৌগের সঙ্গে, এই নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড যখন বৃষ্টির সাহায্যে মাটিতে পড়ে, মাটিতে যে সমস্ত ধাতব যৌগ আছে তার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ধাতব নাইট্রাইট যৌগে পরিণত হয়। এই ধাতব নাইট্রাইট ভীষণ ওয়াটার সলেবল, অর্থাৎ জলে দাব্য, এবং জলে দাব্য বলে উদ্ভিদ সহজেই এগুলোকে সংগ্রহ করতে পারে। সিমিলারলি আবার মাটির মধ্যে যে ধাতব যৌগ আছে সেটাও নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ধাতব নাইট্রেট লবণে পরিণত হয়। নাইট্রাইট এবং নাইট্রেট দুটো লবণই কিন্তু ওয়াটার সলেবল বলে এরা কি হয় না, এগুলোকে উদ্ভিদ মাটির মধ্যে দিয়ে সহজে গ্রহণ করতে পারে। এই হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণ। এবার আমি একটা জিনিস শেখাবো। চলে এসো নাইট্রোজেন, এগুলো তোমাদের আগের ক্লাসে বলেছি। নাইট্রোজেন, H2S, অ্যামোনিয়া, তিনটে গ্যাস সম্পর্কে বলেছি। এগুলো মনে রাখা ভীষণ শক্ত। আমি একটা চার্ট করেছি, নাইট্রোজেনের চার্টটা তৈরি করেছি। তোমরা এইভাবে H2S এবং অ্যামোনিয়া চার্টটা এইভাবে তৈরি করে রেগুলার এগুলো পড়বে, তাহলেই কিন্তু বিষয়টা শিখতে পারবে। লক্ষ্য করো নাইট্রোজেন কি করে তৈরি করা হয় সেটা লক্ষ্য করো। এখানে নাইট্রোজেন তৈরি করা হয় অ্যামোনিয়াম ক্লোরাইডে সোডিয়াম নাইট্রাইট যোগ করলে প্রথমে অ্যামোনিয়াম নাইট্রাইট হয় আর NaCl হয়। অ্যামোনিয়াম নাইট্রাইট ভেঙে গিয়ে আবার নাইট্রোজেন এবং জলে উৎপন্ন হয়। দ্বিতীয় প্রস্তুতি কি? অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে হিট করলে নাইট্রোজেন ক্রোমিক অক্সাইড জলে পরিণত হয়। বিক্রিয়া নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন, এই কন্ডিশন অ্যামোনিয়া তৈরি হবে। নাইট্রোজেন এবং অক্সিজেন, এই কন্ডিশনে NO তৈরি হবে। বিভিন্ন ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া নাইট্রাইট যৌগ তৈরি হয়, যে নাইট্রাইটগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। এছাড়া নাইট্রোজেন আরও বিভিন্ন মেটালের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করতে পারে। বোরন নাইট্রোজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে BN তৈরি করে, ইনঅর্গানিক গ্রাফাইট তৈরি করে।
ক্যালসিয়াম কার্বাইডে নাইট্রোজেন যোগ করলে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনে পরিণত হয়। এটাকে আমরা কি বলি? নাইট্রোলিম বলে। নাইট্রোলিমে জল যোগ করলে ক্যালসিয়াম কার্বনেট হয় এবং অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়। নাইট্রোজেনকে কম চাপে রেখে তড়িৎক্ষরণ করলে জায়মান নাইট্রোজেনে পরিণত হয়। ওই জায়মান নাইট্রোজেন অ্যাসিটিলিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে সায়ানোজেন গ্যাসে পরিণত হয়। এইভাবে নাইট্রোজেনের মতো আরও যে দুটো গ্যাস বলেছি H2S এবং NH3 দুটো গ্যাসের এই রকম চার্ট তৈরি করবে, রেগুলার এগুলো পড়বে। এগুলো একদিন পড়লে হয় না, বারবার যদি পড়তে থাকো, বারবার প্র্যাকটিস করতে থাকো, তাহলেই কিন্তু বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হবে এবং পরীক্ষার উপযুক্ত হয়ে উঠবে। আজকে এখানেই শেষ করলাম।